banks provide foreign exchange services for a fee. The banks bid quote for a foreign currency will be less than its sell ask quote. This is bid or ask spread. এখানে বিড ওর আস্কটা ব্যাংকের কন্টেক্সটে বুঝতে হবে, অর্থাৎ ব্যাংকের বিড প্রাইস মানে ব্যাংকের জন্য ক্রয় মূল্য, আমাদের জন্য সেটা বিক্রয় মূল্য। অর্থাৎ ব্যাংকের বিড প্রাইস মানে হলো কত টাকা দিয়ে আমরা ডলার বিক্রি করছি, ব্যাংকে ডলার কত টাকা ধরে কিনছে। অন্যদিকে আস্ক প্রাইস হলো ব্যাংক কত টাকা করে ডলার সেল করছে আমাদের কাছে। সো কেউ যদি কিনতে চায় তাহলে আস্ক প্রাইসটা দেখতে হবে, যেটা ব্যাংকের জন্য বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিক্রয় মূল্য যে মধ্যে যে পার্সেন্টেজ অফ ডিফারেন্স সেটাকে বলা হয় স্প্রেড। ফর এক্সাম্পল, কোনো ব্যবসায়ী একটি পণ্য 100 টাকা দিয়ে ক্রয় করে 105 টাকা বিক্রি করলে এক্ষেত্রে স্প্রেড হবে 105 - 100 ডিভাইডেড বাই 105%। নর্মালি স্প্রেড সমান আস্ক রেট মাইনাস বিড রেট ডিভাইডেড বাই বিড রেট। দ্যাট ইজ রং, এই ফর্মুলাটা রং। সো সঠিক ফর্মুলা হচ্ছে আস্ক রেট মাইনাস বিড রেট ডিভাইডেড বাই আস্ক রেট, অর্থাৎ ডিনোমিনেটরকে বাই রেট বা ক্রয় মূল্য থেকে ডিনোমিনেটরে ক্রয় মূল্য থাকে, কিন্তু ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ডিনোমিনেটরকে আস্ক রেট বিক্রয় মূল্য থাকবে, অর্থাৎ বিক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে আস্ক রেট মাইনাস বিড রেট ডিভাইডেড বাই আস্ক রেট। আস্ক রেট দিয়ে ভাগ করার একটা রিজন হলো ব্যাংক এটাকে রক্ষণশীলতার নীতি বেসিসে হিসাব করে। স্প্রেড বের করার ক্ষেত্রে যদি বিড রেট দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় স্প্রেড বেশি আসে, আবার আস্ক রেট দিয়ে ভাগ করলে স্প্রেডটা কম আসে। অর্থাৎ ব্যাংকগুলো কনজারভেটিভ অ্যাকাউন্টিংয়ের বেসিসে হোল ওয়ার্ল্ডের এই নিয়মটাই ইউনিভার্সালি ফলো করে থাকে। শুধুমাত্র ফরেন এক্সচেঞ্জের স্প্রেড বের করার সময় এই নিয়ম ফলো করা হয়, এবং দিস ইজ অ্যান এক্সেপশন। আস্ক রেট মাইনাস বিড রেট ডিভাইডেড বাই আস্ক রেট। সে বিড প্রাইস 1.52, আস্ক প্রাইস 1.60, তাহলে 1.60 মাইনাস 1.52 ডিভাইড বাই 1.60 সমান 5%। The bid or ask spread is normally larger for the currencies that are less frequently traded. The spread is also larger for retail transaction than for wholesale transaction. Normally আমরা জানি যে রিটেলের ক্ষেত্রে স্প্রেড অলওয়েজ বেশি হয়। ইভেন ডিনোমিনেটরের বেসিসে স্প্রেডটা ভেরি করতে পারে। ফর এক্সাম্পল, $100 যদি ট্রানজ্যাকশন হয় তো সেক্ষেত্রে স্প্রেডটা একরকম হবে, আবার $1 ট্রানজ্যাকশনের স্প্রেডটা $100 মতো হবে না, ডিফারেন্ট হবে। এক্সচেঞ্জ রেট কোটেশনস for widely traded currencies are frequently listed in the news media on a daily basis, অর্থাৎ ফরওয়ার্ড রেট এবং স্পট রেটটা সাইমালটেনিয়াসলি কোট করা হয়। ফর এক্সাম্পল, আজকে নিউজ পেপারে গতকালকের ফরেন এক্সচেঞ্জ স্পট রেট এবং ফরওয়ার্ড রেট দুটোই পাওয়া যাবে। কোনো একটা নির্দিষ্ট ডেটের ফরওয়ার্ড রেট এবং স্পট রেটটা সেম হয় না। ফরওয়ার্ড রেটের মধ্যে 30 ডেজের একটা ফরওয়ার্ড রেট আছে, 45 ডেজের আর একটা ফরওয়ার্ড রেট আছে, 60 ডেজের আর একটা ফরওয়ার্ড রেট আছে। অর্থাৎ নিউজ পেপার ওপেন করলে দেখা যাবে যে গতকালকের যে ফরওয়ার্ড রেট ছিল ওই ফরওয়ার্ড রেটের মধ্যে ব্র্যাকেটে দেওয়া আছে 30, 45, 60 এভাবে। অর্থাৎ ফরওয়ার্ড রেটের পাশে ব্র্যাকেটে 30 দেওয়া থাকলে বুঝতে হবে এই ফরওয়ার্ড রেট 30 ডেজের জন্য প্রযোজ্য। অর্থাৎ ফরওয়ার্ড রেটে করার সময় ডেটটা অবশ্যই মেনশন করে দিতে হয়। দ্য কোটেশন নর্মালি রিফ্লেক্ট দ্য আস্ক প্রাইস ফর লার্জ ট্রানজ্যাকশনস। Direct quotations represent the value of foreign currency in dollars, while indirect quotation represent the number of units of foreign currency per dollar. For example, $1 সমান 85 টাকা। এই বাংলাদেশের কনটেক্সটে ডিরেক্ট কোট, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে US ডলার হচ্ছে ফরেন কারেন্সি, আর $1 সমান 85 টাকা। বাম দিকের যেই কারেন্সিটা থাকবে সেটাকে বলে নিউমেরি বা কনস্ট্যান্ট বলা হয়। যদি ফরেন কারেন্সি বাম দিকে থাকে, যেটাকে নিউমেরি বা কনস্ট্যান্ট বলা হয়, তাহলে সেটা ডিরেক্ট কোড। যেই দেশের কন্টেক্সটে আমরা চিন্তা করছি, ফর এক্সাম্পল বাংলাদেশে আবার $1 সমান 1/85, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে ইনডিরেক্ট কোড। অর্থাৎ $1 সমান কত ডলার, এটা এভাবে লেখা হলো, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে ইনডিরেক্ট কোড।
নাও ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমের দুইটা ব্রাঞ্চ আছে, ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম, ম্যানেজড ফ্লোটিং রেট এক্সচেঞ্জ রেট সিস্টেম। ইন কেস অফ ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম, এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনটা কমপ্লিটলি মার্কেট ফোর্সের উপর ডিপেন্ড করে। আবার ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমেও কিছু কিছু জিনিস কন্ট্রোল করা যেতে পারে। এই কন্ট্রোলগুলোকে একটু ইন্টেলিজেন্ট ওয়েতে করা হয় এবং তখন এই ফ্লোটিং সিস্টেমকে ম্যানেজ ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম বলা হয়। ফিক্সড অ্যান্ড ফ্লোটিং রেট সিস্টেমের বেসিক ডিফারেন্সগুলো হচ্ছে যে ফিক্সড রেটে কোনো ফরেন এক্সচেঞ্জ মার্কেট থাকবে না, কোনো ফরেন এক্সচেঞ্জ ডিলিংস হবে না, থিংস উইল বি কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক, সো দ্যার ইজ নো foreign exchange market available in case of fixed system. Compared to that, floating system depends on the interaction of demand and supply of foreign exchange market forces for the determination of exchange rates. Demand and supply curve এর ইন্টারাকশানে যে ইকুইলিব্রিয়াম রেটটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফ্লোটিং রেট। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমে অবশ্যই একটা ফরেন এক্সচেঞ্জ মার্কেট থাকবে। ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমকে যখন একটু পেসিভ আর ইনডিরেক্ট ওয়েতে ম্যানেজ বা কন্ট্রোল করা হয় তখন সেই ফ্লোটিং সিস্টেমকে ম্যানেজড ফ্লোটিং সিস্টেম বলা হয়। ম্যানেজ ফ্লোটেশনের আরেকটা নাম হচ্ছে ডিরেক্টলি ফ্লোটেশন। অন্যদিকে ফ্রি ফ্লোটিং হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কোনোভাবেই এক্সচেঞ্জ রেটটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে না, এক্সচেঞ্জ রেটটা মার্কেট ফোর্স দিয়ে ডিটারমাইন্ড হবে। প্রুফস অফ ফ্রি ফ্লোটিং। ফিক্সড রেটের অন্যতম বড় সমস্যা ছিল সেন্ট্রাল ব্যাঙ্ক নিজেকে ওভার এনগেজড করে ফেলে ইন মেনটেনিং দ্য ফিক্সড এক্সচেঞ্জ রেট। এতে করে সেন্ট্রাল ব্যাঙ্ক তার অন্য যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যেগুলো মেনটেন করতে পারে না। সেন্ট্রাল ব্যাঙ্কের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল, আনএমপ্লয়মেন্ট রিডাকশন, স্টেবিলিটি অফ দ্য ইকোনমি, গ্রোথ অফ ইকোনমি, মনিটারি পলিসি ফর্মুলেশন, যেগুলোর দিকে সেন্ট্রাল ব্যাঙ্ক খেয়াল করার সুযোগ পায় না হয় দ্য এক্সচেঞ্জ রেট ইজ ফিক্সড। কিন্তু ফ্লোটিং সিস্টেমের ক্ষেত্রে এই সমস্যাটা আর থাকে না, অর্থাৎ তখন সেন্ট্রাল ব্যাঙ্ক এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বেশি ফোকাস করতে পারে। ওই নো দ্যাট ডিপ্রেশনারি ইকোনমিতে সেন্ট্রাল ব্যাঙ্কের রোল খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাঙ্ককে দায়িত্ব নিতে হয় যে সে কীভাবে ইকোনমির লোকজনকে পার্টিসিপেটিভ করা যায়। As people usually suffer from psychological depression in a depressing economy, so central bank is supposed to take the leading role in this case. Worldwide আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো অ্যাক্টিভ রোল প্লে করছে, কিন্তু যদিও বাংলাদেশের সেন্ট্রাল ব্যাঙ্কে ওইভাবে ইনভলভ করতে পারে নাই এইসব রোল প্লে করার ক্ষেত্রে, কারণ শুধুমাত্র ফিসক্যাল পলিসি দিয়ে ইকোনমির ডিপ্রেশন ওভারকাম করা যাবে না। সো এক্সচেঞ্জ সিস্টেমটা যদি ফ্লোটিং হয় তাহলে সেন্ট্রাল ব্যাঙ্ক এইসব রোলগুলো প্রপারলি পারফর্ম করতে পারে। অ্যানাদার প্রোস অফ ফ্লোটিং রেট সিস্টেম ইজ দ্যাট less capital flow restrictions are needed, thus enhancing the efficiency of financial market. এখানে ক্যাপিটাল ফ্লো বলতে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি ইন্ডিকেট করা হচ্ছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি তো ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ সিস্টেম হলেই সম্ভব। যদি ক্যাপিটাল ফ্রিলি ফ্লো করতে পারে তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট এফিশিয়েন্ট হবে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ফরেন ক্যাপিটাল নাই, সো দ্যার ইজ এ ক্যাপিটাল স্কারসিটি হলে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় that is happening in our country. If there was enough capital inflow, interest rate would have gone down as global interest rate তো এখন জিরোর কাছাকাছি, কিন্তু বাংলাদেশ ইন্টারেস্ট রেট এত বেশি হলো কেন? দ্য অ্যান্সার ইজ ক্যাপিটাল ফ্লো রেস্ট্রিকশনটা ফ্রিলি ফ্লোটিং এক্সচেঞ্জ সিস্টেমে থাকে না, যাতে করে ফাইন্যান্সিয়াল মার্কেট যেমন স্টক মার্কেট ও মানি মার্কেট এগুলো এফিশিয়েন্ট হয়। Cons of freely floating system. MNCs may need to devote substantial resources to managing their exposure to exchange rate fluctuation, অর্থাৎ এমএনসিকে অনেক টাকা ইনভেস্ট করতে হয় যাতে করে সে এক্সচেঞ্জ রেট রিস্ক আর ফ্লাকচুয়েশনটাকে ম্যানেজ করতে পারে। এখন সবগুলো এমএনসি এর ক্ষেত্রে দেখা যায় তারা এক্সচেঞ্জ রেট ইকুয়ালাইজেশন নামে একটা ফান্ড গঠন করে। এই ফান্ডের কিছু টাকা ফর এক্সাম্পল রাখছে ইউরোতে, কিছু রাখছে ডলারে যে ফান্ডটা রাখছে তার উদ্দেশ্য কিন্তু এই ডলার দিয়ে ইউএসএতে ইনভেস্ট করা না, এটা শুধুমাত্র রাখছে এই কারণে যে ডলারের যদি স্ট্রঙ্গার হয় ফিউচারে তখন সে যেন এটার অ্যাডভান্টেজটা নিতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে এমএনসির তো কাজ এটা ছিল না, তার কাজ হচ্ছে প্রোডাকশান করা, ইনভেস্ট করা এটসেট্রা। ফর এক্সাম্পল সোনি যখন ফ্রান্সে প্রোডাকশানে গিয়েছিল তখন সোনির কাজ হচ্ছে সেখানে প্রোডাকশান করা, কিন্তু ওইখানে সোনি লস করছিল বিকজ ইউরো ওয়াজ গোয়িং ডাউন অ্যাট দ্যাট টাইম।
তখন সোনি বুঝলো যে শুধুমাত্র প্রোডাকশান নিয়ে চিন্তা করলে হবে না, তাকে ইউরো যাতে ডিটোরিয়েট করলেও যেন তার লস না হয় সেজন্য তাকে বিভিন্নভাবে ফান্ডগুলো বন্টন করতে হবে, হুইচ ইজ দ্য সেকেন্ড পোর্টফোলিও অ্যাপার্ট ফ্রম ইটস ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। সো এই সেকেন্ড পোর্টফোলিও গঠন করতে তার হিউজ রিসোর্সেস ডিভোট করতে হয়, অর্থাৎ এই কাজগুলো এটা এমএনসিকে করতে হয় যখন এক্সচেঞ্জ রেট সিস্টেমটা ফ্রিলি ফ্লোটিং হয়, হুইচ ইজ আ কনস অফ দিস সিস্টেম। অন্যদিকে একটা এমএনসিকে এই সেকেন্ড পোর্টফোলিও ইনভেস্টমেন্ট টু ম্যানেজ দ্য এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনটা কেন করতে হয় না? অ্যান্সার ইজ দ্যাট ফিক্সড রেট সিস্টেমে এক্সচেঞ্জ রেটটা ফিক্সড আর কনস্ট্যান্ট থাকে এবং এতে করে এক্সচেঞ্জ রেট রিস্ক অর ফ্লাকচুয়েশন থাকে না। অ্যানাদার কনস অফ ফ্রি রিপোর্টিং সিস্টেম ইজ দ্য কান্ট্রি দ্যাট ইনিশিয়ালি এক্সপিরিয়েন্সড ইকোনমিক প্রবলেম সাচ এস হাই ইনফ্লেশন, ইনক্রিজিং আনএমপ্লয়মেন্ট রেট মে হ্যাভ ইটস প্রবলেম কম্পাউন্ডেড। ইন কেস অফ ফিক্স সিস্টেম একটা ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করা হয়, এই ব্যারিয়ারটা যে খুব বেশি ইনসুলেটেড অর শক প্রুফ তা না, বাট ইন কেস অফ ফিক্স সিস্টেম the government can make an effort with the help of a barrier. For example, fixed system হলে বাংলাদেশ গভর্নমেন্ট ভাববে যে ইন্ডিয়ার কোনো প্রবলেম আমার দেশে এফেক্ট করতে পারবে না, যেহেতু গভর্নমেন্ট এক্সচেঞ্জ রেটটাকে ফিক্সড রেখেছে। কিন্তু এক্সচেঞ্জ রেট সিস্টেমটা যদি ফ্লোটিং হয় তাহলে ইন্ডিয়াতে কোনো মেসিভ ক্রাইসিস বা ডিজাস্টার হয়, দ্যাট উড বি স্প্রেড ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল। Managed float exchange rate system. In a managed or dirty float exchange rate system, exchange rates are allowed to move freely on a daily basis and no official boundaries exist. অর্থাৎ এখানে ফিক্সড সিস্টেমের মতো কোনো অফিসিয়াল বাউন্ডারি থাকবে না যেহেতু এটা ফ্লোটিং। However, government may intervene to prevent the rates from moving too much in a certain direction. অর্থাৎ এক্ষেত্রে এক্সচেঞ্জ রেটটা ফ্লোটিং হলেও গভর্নমেন্ট কোনো না কোনো হয়তো এটাকে কন্ট্রোল করছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে প্রায় সবসময় দেখা যায় যে সেন্ট্রাল ব্যাংক লেটার অফ ক্রেডিট রেগুলেট করে, যেহেতু কমার্শিয়াল ব্যাংকস আর আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল ব্যাংক। সো ডলার কেনা বেচার ঝামেলা না করে সেন্ট্রাল ব্যাংক এলসি ওপেনিংটা বন্ধ করে দিল। এলসি যদি ওপেন করা হয় আমরা জানি সেটা কয়েকদিন পরে ডিমান্ডে রূপান্তরিত হওয়ার কথা, ফরেন এক্সচেঞ্জের ডিমান্ডে। অর্থাৎ এই এলসি ওপেনিংটা বন্ধ করে দেওয়ার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ডিমান্ড কার্ভটা রাইট ওয়ার্ড শিফট করতে দিচ্ছে না, অর্থাৎ ডিমান্ডটাকে কমিয়ে দেওয়ার ট্রাই করছে। অ্যাজ আ রেজাল্ট সেন্ট্রাল ব্যাংক এক্সচেঞ্জ রেটটা মুভমেন্টটাকে ম্যানেজ করতে পারছে। বাংলাদেশ ম্যানেজ ফ্লোটিং সিস্টেমটা খুব বেশি ব্যবহার করছে। রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংক নিজে যদি ডলার বাইসেল করে টু ম্যানেজ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ফরেন এক্সচেঞ্জ, তাহলে দ্যাট লুকস অড। আবার বেশিরভাগ সময় এটা করতে গেলে পায়োর পারমিশন নেওয়া লাগে। অর্থাৎ এই এক্সাম্পল থেকে আমরা দেখছি যে সেন্ট্রাল ব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ডিরেক্টলি ইন্টারভেন করছে না, সে ইন্টারভেন করছে কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্কিং অ্যাক্টিভিটি দিয়ে বেসিক্যালি ইন্টারভেন করছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যানেজড ফ্লোট সিস্টেম। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কোনটা ফ্রি ফ্লোট আর কোনটা ম্যানেজ ফ্লোট এই ব্যাপারটার সাথে পলিটিক্স জড়িত। ইউএসের ফেডারেল সিস্টেম যেই এক্সচেঞ্জ রেট সিস্টেমটা ফলো করছে সেটাকে বলা হচ্ছে ফ্রিলি এক্সচেঞ্জ রেট সিস্টেম, কিন্তু সেখানেও সেন্ট্রাল ব্যাংক ক্রমাগতভাবে ইন্টারভেন করে যাচ্ছে ম্যানেজ ফ্রি ফ্লোটিং সিস্টেমে যেভাবে করা হয়। সো একই কাজ যখন বাংলাদেশ ব্যাংক করছে তখন আইএমএফ এটাকে ম্যানেজড ও ডার্টি ফ্লোটেশন, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট দাবি করছে যে আমাদের সিস্টেমটা হচ্ছে ফ্রি ফ্লোটিং সিস্টেম। বাংলাদেশ যেভাবে ইন্টারভেন করছে একই কাজ ইউএসের ফেডারেল রিজার্ভ সিস্টেম আরও একটু ইন্টেলিজেন্ট বা সফিস্টিকেটেড হতে করছে, কিন্তু ইউএসের এই কাজটা আইএমএফ ম্যানেজ ফ্লোটিং বা ডার্টি ফ্লোটেশন বলছে না, কিন্তু বাংলাদেশেরটাকে ম্যানেজ ও ডার্টি ফ্লোটেশন বলছে। সো ম্যানেজ ফ্লোটিং সিস্টেম ইজ বেসিক্যালি ইন বিটুইন ফিক্সড অ্যান্ড ফ্রিলি ফ্লোটিং সিস্টেম। Cons of managed floating system is that a government may manipulate its exchange rates such that its own country benefits at the expense of others. যেহেতু ম্যানেজ ফ্লোটিংয়ে কন্ট্রোল যদিও পেসিভলি করা হচ্ছে, সো কন্ট্রোল করা মানেই তো সেখানে কোনো ডিসিপ্লিন থাকলো না, অ্যানার্কি সৃষ্টি হবে এবং ডেভিয়েশন ফ্রম অর্ডার এসব ক্রিয়েট হবে। অর্থাৎ একটা কান্ট্রি আর কন্ট্রোল নেওয়ার ফলে অন্য কান্ট্রি আর ভিকটিম হতে পারে। ফর এক্সাম্পল, ইন্ডিয়া গত বছরে যে ডিমনিটাইজেশন করেছে সেটার কিছুটা ভিকটিম কিন্তু বাংলাদেশ। সো এই ব্যাপারটা হচ্ছে ম্যানেজ ফ্লোটিং সিস্টেমের একটা অসুবিধা। প্যাকড এক্সচেঞ্জ রেট সিস্টেম। ইন আ প্যাকড এক্সচেঞ্জ রেট দ্য home currency's value is pegged to foreign currency or to some extent of account and moves in line with that currency or unit against other currencies. অর্থাৎ প্যাকড সিস্টেম মানে হচ্ছে যে কোনো একটা কারেন্সি অথবা বাস্কেট অফ কারেন্সির সাথে নিজের হোম কারেন্সিকে এমনভাবে ট্যাগ করা যে ওই কারেন্সি আর বাস্কেট অফ কারেন্সি এর সুখ দুঃখ ব্যাড অর গুড কন্ডিশন হোম কারেন্সিকেও শেয়ার করতে হবে। এই কারেন্সি আর বাস্কেট অফ কারেন্সিস এর গুড অ্যান্ড ব্যাড আমরা এন্ডোর্স করবো, অর্থাৎ ওই দেশগুলোতে যাদের কারেন্সির সাথে আমাদের কারেন্সি প্যাকড করা, ইনফ্লেশন হলে সেটা আমাদের দেশকে এফেক্ট করবে। ফর এক্সাম্পল 1972 থেকে 1976 সাল পর্যন্ত আমরা পাউন্ডের সাথে আমাদের কারেন্সিটাকে প্যাকড করেছিলাম এবং
তখন আমরা কিন্তু এতে করে ভিকটিম হয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের দেশে তখন ইনফ্লেশন বেড়ে গিয়েছিল, নট বিকজ অফ আস, বাট এটা মূলত বেড়ে গিয়েছিল ইউকের জন্য। সো প্যাক্ট সিস্টেমের একটা সমস্যা যে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য পেরিলস অফ ডেটোরিয়েশন অফ দ্য কারেন্সি অর বাস্কেট অফ কারেন্সিস টু হুইচ হোম কারেন্সিস ভ্যালু ইজ প্যাকড। ফর এক্সাম্পল ইউকে যদি ইনফ্লেশন রেট হয় 5%, তখন বাংলাদেশের ইনফ্লেশন হবে 5%। ইউকের ইনফ্লেশন প্লাস বাংলাদেশের হোম ইনফ্লেশন রেট, তখন বাংলাদেশের ইনফ্লেশন 11%। যদি বাংলাদেশের ইনফ্লেশন 11% হয়, তাহলে বাংলাদেশের টোটাল ইনফ্লেশন রেট হবে 5% যোগ 11%, অর্থাৎ 16%। ইন আ প্যাকড সিস্টেম ইউ আর মোর লেনিয়েন্ট টু আ কারেন্সি অর বাস্কেট অফ কারেন্সিস, এবং যেই কারেন্সির সাথে হোম কারেন্সির প্যাক্ট করা হয়েছে ওই কারেন্সি অর বাস্কেট অফ কারেন্সির সাথে হোম কারেন্সির একটা ঘনিষ্ঠতা বাড়ানো হয়। কোনো একটা কারেন্সির সাথে হোম কারেন্সি প্যাক্ট করা মানে শুধুমাত্র ওই কারেন্সির সাথে হোম কারেন্সির এক্সচেঞ্জ রেটটা ফিক্সড করা না, সেই কারেন্সির সাথে প্যাক্ট করা, যেই কারেন্সির সাথে প্যাক্ট করা হচ্ছে তার মানে হোম কারেন্সির সকল প্রকার মহরম ঘনিষ্ঠতা থাকবে। বাংলাদেশ 1972 থেকে 1970 সাল পর্যন্ত পাউন্ডের সাথে কারেন্সি প্যাক্ট করেছিল। পরবর্তীতে পাউন্ড থেকে বেরিয়ে আমরা ডলারের সাথে কারেন্সি প্যাক্ট করেছিলাম। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ সিস্টেমটা কন্ট্রোল করা হয় ফরেন এক্সচেঞ্জ ফ্লোটেশন অ্যাক্ট 1947-এর মাধ্যমে। ইট ইজ অ্যান অ্যাক্ট হুইচ ইজ ইনঅ্যাক্টেড ইন এপ্রিল 1947 বাই IMF। ইন্ডিয়া স্বাধীন হয় 1947 সালে। 1947 এপ্রিলে ইন্ডিয়া কিন্তু ব্রিটিশ কলোনি ছিল। IMF-এর কার্যক্রম শুরু করে 1946, কিন্তু কার্যক্রম শুরু করে কয়েক মাসের মধ্যে 1947 এপ্রিলেই একটা ইনেক্ট করা হয়। এটা হচ্ছে IMF-এর ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম, গোল্ডের স্ট্যান্ডার্ড সিস্টেম এর অ্যাক্ট। গোল্ড এক্সচেঞ্জ রেট স্ট্যান্ডার্ডকে চালু রাখতে গেলে প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকে একটা কর্তৃত্ব দিতে হয়। দ্যাট মিনস সেন্ট্রাল ব্যাংক উড মনোপলাইজ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট। ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলে কিছু থাকবে না, ফরেন এক্সচেঞ্জকে মনোপলি থাকবে সেন্ট্রাল ব্যাংকে, ফরেন এক্সচেঞ্জের মনোপলি থাকবে সেন্ট্রাল ব্যাংকের হাতে। সেন্ট্রাল ব্যাংক উড বি কন্ট্রোলিং ইট, অর্থাৎ এই একটার মূল বক্তব্য যে সেন্ট্রাল ব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে মনোপলাইজ করে ফেলবে, যেখানে সেন্ট্রাল ব্যাংক ছাড়া আর কোনো প্লেয়ার থাকবে না। সেন্ট্রাল ব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ব্যান্ড করে দিবে। ফর এক্সাম্পল, সেন্ট্রাল ব্যাংক যদি ডিসাইড করে যে ডলার রেট 80 টাকা হবে, তাহলে সেটাই ফাইনাল। সেন্ট্রাল ব্যাংক এই কাজটা মূলত IMF-এর সাথে কনসাল্ট করবে। IMF-এর অ্যাক্টগুলো অনুযায়ী সেন্ট্রাল ব্যাংকে ফরেন এক্সচেঞ্জের এক্সক্লুসিভ কন্ট্রোল দেওয়া হয়। অ্যান্ড দ্যার ইজ নাথিং রং ইন ইট। হোয়াট ইজ রং ইজ, যদি এই অ্যাক্ট এতই ফেয়ার হয়, তাহলে 1947-এ কেন এত তড়িঘড়ি করে এটা ইন্ডিয়ার উপর ইম্পোজ করা হয়? দ্যাট ইজ দ্য ক্রাইসিস, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ক্রিটিক্স। ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে ওয়ার্কস বিকাম ইজিয়ার ফর MNCs ইফ এক্সচেঞ্জ রেট ইজ ফিক্সড। আমরা জানি স্পেকুলেশনকে ডিসকারেজ করার জন্যই কিন্তু IMF ফিক্সড রেটটাকে ইন্ট্রোডিউস করেছিল। MNC বা ট্রেডাররা যেন স্পেকুলেটরের পোর প্লেয়ার ভিকটিম না হয়, এই জন্য ফিক্সড রেট ইন্ট্রোডিউস করা হয়েছিল। ফিক্সড এক্সচেঞ্জের আরেকটা সুবিধা হচ্ছে যে ফিক্সড রেট হলে স্পেকুলেশন এক্সিস্ট করবে না, হুইচ ইজ গুড পয়েন্ট ফর MNC অ্যান্ড ট্রেডার্স। অসুবিধা ফরেন এক্সচেঞ্জ রেটের অন্যতম সুবিধা হচ্ছে ফিক্সড রেট সিস্টেম কিন্তু বাস্তবিক অর্থে ফিক্স না। যেমন আমরা জানি বাংলাদেশ অনেকগুলি তাদের ফিক্সড রেট থেকে ডেবিট করেছিল ফিক্সড রেট থাকা সত্ত্বেও। সো একটা রেট যদি বারবার ডিভ্যালু বা চেঞ্জ করা হয়, তাহলে সেটাকে তো পুরোপুরি ফিক্সড বলা যায় না। বাংলাদেশ তার ইতিহাস 1975 থেকে 2003 পর্যন্ত মোর দ্যান 100 টাইমস ডিভ্যালুয়েশন করেছে। Government may revalue their currencies. In fact, the dollar was devalued more than once after the US experienced balance of trade deficit. Fixed rate একটা অসুবিধা হচ্ছে each country may become more vulnerable to the economic condition in other countries. Fixed rate রাখার মাধ্যমে মূলত একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা হয়। প্রোটেকশনটা ডেঞ্জারাস হয়ে যায় যদি সেটা সাস্টেইন করা না যায়। আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংক একটা দেশের জন্য একটা বিরাট শক্তি অর ফোর্স। প্রাইম মিনিস্টার যেমন একটা দেশের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউশন, সিমিলারলি নেক্সট টু or close to prime minister, central bank is considered the second most important institution. So central bank-এর একটা দায়বদ্ধতা আছে যে দেশের স্বার্থের কথা তাকে চিন্তা করতে হবে। এই কাজটা সেন্ট্রাল ব্যাংক ঠিকঠাক মতো করতে পারে না, বিকজ ইট ইজ ওভার এনগেজড ইন মেনটেনিং দ্য ফিক্সড রেট। ফর এক্সাম্পল, ডলার রেট $1 সমান 80 টাকা রাখতে হবে। এই কাজটা সেন্ট্রাল ব্যাংকের জন্য এত বেশি বার্ডেনসাম হয়ে যায়, তখন সেন্ট্রাল ব্যাংক তার যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, যেমন ইনফ্লেশন কন্ট্রোল, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এগুলো ঠিকঠাক মতো পালন করতে পারে না। ফিক্সড রেট প্রোস বলার সময় আরেকটা প্রোস এর কথা ডিসকাস করা নেই। আরেকটা প্রোস হলো ফিক্সড এক্সচেঞ্জ রেট ইজ গুড বিকজ ইউ নিড কন্ট্রোল। ফর এক্সাম্পল, বাংলাদেশের মতো একটা
দেশের জন্য কন্ট্রোল ভালো নাকি লেইজা ফেয়ার ভালো, অবাধ নীতি ভালো? উত্তর হচ্ছে কন্ট্রোল ভালো। যখন বাংলাদেশ খুব ট্রান্সপারেন্ট হয়ে যাবে অথবা ডিসিপ্লিনড হয়ে যাবে তখন লেইজা ফেয়ার ভালো হবে। কিন্তু বাংলাদেশের লোকজন করাপ্ট, ইনডিসিপ্লিন, অপরচুনিটিস্ট, সেহেতু তাদেরকে অবশ্যই কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট। ফিক্সড রেটের ক্ষেত্রে এটাই করা হয়। ইন কেস অফ ফিক্সড রেট, সেন্ট্রাল ব্যাংক ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে কন্ট্রোল করছে, যেটা ফিক্সড রেট এর সবচেয়ে বড় সুবিধা। ফর এক্সাম্পল, বাংলাদেশের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক এর যদি ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কন্ট্রোল থাকতো, অর্থাৎ বাংলাদেশে যদি ফিক্সড রেট সিস্টেম থাকতো তাহলে হলমার্ক কেলেঙ্কারি হতো না। সো সেন্ট্রাল ব্যাংক যদি ফরেন এক্সচেঞ্জ মার্কেট কন্ট্রোল করে, দ্যাট উড বি আ বেটার ম্যান্ডেট। 1940 থেকে 1971 সাল পর্যন্ত পিরিয়ডকে বলা হয় ফিক্সড এরা। আবার 1973 থেকে আজকে পর্যন্ত হচ্ছে ফ্লোটিং এরা। হিস্ট্রি থেকে বলা যায় 1974 থেকে 1971 অর্থাৎ ফিক্সড রেটে এরা পৃথিবীতে বড় কোনো দুর্ঘটনা বা ক্রাইসিস ঘটতে দেখা যায়নি। কিন্তু ফ্লোটিং রেটে অনেকগুলো ক্রাইসিস 1996, 7, 8 সংঘটিত হয়েছে। দ্যাট সাজেস্ট আইএমএফ সিস্টেম ফিক্সড রেটে বেটার ছিল, বিকজ ওই সিস্টেমের কারণে সারা পৃথিবী স্টেবিলিটি পেয়েছিল। এখন সারা পৃথিবীতে ম্যাসিভ ব্যাংক্রাপসি অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এরকম কোনো ঘটনা ঘটে নাই। দ্যাটস ওয়াই ইট ইজ সাজেস্টেড দ্যাট ফিক্সড রেট ইজ ব্লেসিং।